সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ছুটির দিনে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে এবং দর্শক শ্রোতাদেরও স্বাগত। আজকে যুদ্ধের 34তম দিন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে, এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা চলছে সেটা হচ্ছে আপনার, যদি আমরা জানি যে এটা খুব দ্রুত শেষ হবে না, যদিও শেষ হয় এটার প্রভাব কিন্তু বা মূল্য যদি বলি পুরো বিশ্বকে দিতে হবে। অর্থনীতি বলেন, সামাজিক বলেন, জলবায়ুর দিক থেকে বলেন, এবং নতুন একটা আমরা সম্ভবত শাসন ব্যবস্থা দেখতে পাবো, যে পোলারাইজেশন যেটা বলে থাকে আমরা। তো সবকিছু মিলে যে আপনি কিভাবে দেখছেন এই পুরা যদি যুদ্ধটা শেষ হয় কি প্রভাবগুলো আসলে পড়বে দীর্ঘমেয়াদী? এই যুদ্ধের মূল্য তো বিশ্ববাসীকে দেয়াই উচিত, কারণ আপনি খেয়াল করেন যে পৃথিবীর এই যে ইরান বাদে বাকি 56টি মুসলিম দেশ এবং প্রায় 150-র কাছাকাছি দেশ বিশ্বে, উন্নত বলেন, ধনী বলেন, দরিদ্র বলেন, কেউই কিন্তু খুব জোরালো ভাবে এই যে মানবতা বিরোধী অপরাধ মার্কিন এবং ইসরায়েলের দিনের পর দিন করে যাচ্ছে। ইউরোপের দেশগুলো, ধনী দেশগুলো, বরং তারা এর থেকে মজা লুটার চেষ্টা করেছে। তারা কখনোই তাদের বিরুদ্ধে গেলেই এটা মানবতা বিরোধী অপরাধ, আর যতক্ষণ তারা এটা থেকে মজা লুটতে পারছে এটা নিয়ে কোনো শব্দই উচ্চারণ করে না। তো এই যে এই ইসরায়েল গত 50 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারাই ইসরায়েলকে সেট আপ করেছে মধ্যপ্রাচ্যে এনে। যদি ক্ষতিগ্রস্ত হয়, ইউরোপীয়দের দ্বারাই ইহুদি জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তাদেরকে আপনাদের ইউরোপে নিয়ে জায়গা দেন, আপনার জার্মানিতে নিয়ে জায়গা দেন, আপনার ব্রিটেনে নিয়ে জায়গা দেন, আপনার আদিনিবেশ পোল্যান্ডে নিয়ে যান। হ্যাঁ, কিন্তু না, তারা এই না এশিয়ার মাঝখানে। তাদের আসলে ব্রিটিশরা তো তখন বিশ্ব চালু, তাদের মূল টার্গেট ছিল যে মধ্যপ্রাচ্যের জ্বালানিটা, বিশেষ করে তেল সম্পদ হস্তগত করা। তার আর ফ্রান্সের যে টার্গেট ছিল, এই জন্য তারা, আপনি জানেন যে সুয়েজ ক্যানেলেও তারা অভিযান চালিয়েছিল। তারাও তখন বলেছিল 2 দিনের মধ্যে আমরা এটা দখল করে ফেলবো। তখন রাশিয়া আর আমেরিকা আবার চুপচাপ বিষয়টা দেখছে। এবার দুইজন যখন গ্যারাকলে পড়ছে, তখন রাশিয়া আর আমেরিকা এসে উদ্ধার করে, তারা তখন ওয়ার্ল্ড পাওয়ার হয়ে গেছে এবং ব্রিটেন আর ফ্রান্স তখন ধপাস করে পড়েছে। ঠিক একই অবস্থা এই হরমুজে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারাও ধপাস করেই পড়ে যাবে। এবং আপনি এই যে এই যুদ্ধের পরে পৃথিবীতে আপনি যেই জিনিসটা দেখতে পারবেন, যে আপনি যেটা বললেন যে নতুন বিশ্ব ব্যবস্থা, আসলে কিন্তু নতুন বিশ্ব ব্যবস্থা, যেই ব্যবস্থায় আপনি দেখবেন মার্কিনীদের এই আধিপত্য আর থাকবে না। তারা একক আধিপত্য না, তাদের আধিপত্যই অনেকটা নাই হয়ে যাবে। এবং কারণ আপনি দেখবেন যে মার্কিন পেট্রো ডলারের পতন হবে। হ্যাঁ, মার্কিনীদের কথা এই মুহূর্তে ইউরোপীয়রা শুনতেছে না, এবং মালয়েশিয়ার মতো দেশ তার চুক্তি ছিঁড়ে ফেলেছে। পৃথিবীর অনেক দেশে চুক্তি ছেড়ে ফেলেছে। মালয়েশিয়া ইসরায়েলি পাসপোর্ট হোল্ডারদের ঢুকতে দিচ্ছে না। পৃথিবীর অনেক দেশে এরকম ঢুকতে দিচ্ছে। এবং মালদ্বীপের মতো দেশ, ছোট দেশ, তার কিন্তু মেরুদণ্ড আমাদের বাংলাদেশের চেয়ে স্ট্রং। হ্যাঁ, সেও ইসরায়েলিদের দূরে রাখছে, এবং মার্কিন বিমান তারা নামতে দেয়নি। হ্যাঁ, তারপরে এই যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের আধিপত্য, সেটাও নাই হয়ে গেল। তাদের এই বহুল আকাঙ্ক্ষিত F-35, সেটা কিন্তু খালি যুদ্ধের ময়দানেই বিধ্বস্ত হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা টেস্ট ফ্লাইট করতে গিয়ে সেইখানেও যেটা হয়েছে। আপনি দেখবেন যে ভারতের বিমানকে আমরা বলি খুব নিম্নমানের, কারণ কি ওইটা এরকম টেস্ট করতে গিয়ে বিধ্বস্ত হয়। ঠিক এখন দেখতেছি মার্কিনীরা যে দাবি করতেছে F-35, এইটাও টেস্টে বিধ্বস্ত। তার মানে যখন এটার সবচেয়ে বেশি কেয়ার নিয়ে ওড়ানো হয়, তখনই এটা পড়ে গেছে। তার মানে যুদ্ধাস্ত্র, টাকা এবং প্রভাব সব দিক দিয়েই মার্কিনীরা পড়ে যাচ্ছে, এবং বিশ্ব হয়ে যাবে এক কেন্দ্রিক বিশ্ব থেকে মাল্টিপোলার। এখন যেমন ইউনিপোলার বিশ্ব, সেইটা আর থাকতেছে না। তারপরে আপনি আরেকটা দেখবেন যে পরবর্তী বিশ্ব ব্যবস্থা, জাতিসংঘ নামক যে অকার্যকর প্রতিষ্ঠান, এটা আরো অকার্য এবং কাগজে জিনিসে পরিণত হয়ে যাবে। এটা থেকে হয়তো মানুষ মুখ ফিরিয়ে নেবে। এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা যেটা দাঁড়াবে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র আপনি জানেন যে একটা ফেডারেল রাষ্ট্র। প্রত্যেকটা প্রদেশের কিন্তু আলাদা ফ্ল্যাগ আছে, ওদের আইনগুলাও কিন্তু ভিন্ন ভিন্ন। শুধু প্রতিরক্ষা এবং এই পররাষ্ট্র নীতি এগুলার ক্ষেত্রে তারা হয়তো এক। তো সেইখানেও কিন্তু একটা আগে থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি দেখবেন যে ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে একটা আন্দোলন হয়েছিল, তখন কিন্তু মানে মুহূর্তের মধ্যে সারা মার্কিন যুক্তরাষ্ট্র একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের মতো হয়ে গেছিল। তো সেইটা কিন্তু তাদের গৃহযুদ্ধ কিন্তু ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ ছাই চাপা আগুন, সেটা আবার যদি এখন হয়, মার্কিন ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এবং শুধু মার্কিন ফেডারেল ব্যবস্থা না, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভাঙার ফলে যেটা হবে, সারা পৃথিবীতে তারা যে করদ রাজ্যগুলো তৈরি করে রাখছে, আপনি জানেন যে 80টি দেশে তাদের প্রায় 750টি ঘাঁটি আছে। এই ঘাঁটিগুলোর মাধ্যমে কিন্তু ওইসব দেশগুলোর সরকার এবং রাষ্ট্রপ্রধান এবং আশেপাশের দেশগুলোকে তারা নিয়ন্ত্রণ করে। সেই জিনিসটাও কিন্তু আর থাকবে না। এবং কেউ কেউ বলতেছে যে
ইসরায়েলের পতনের সাথে সাথে সারা পৃথিবীর যে মুসলিম যে ছোট ছোট জাতিসত্তাগুলো বিভিন্ন দেশে, যেমন ভারতের কাশ্মীর এবং ইন্দোনেশিয়ার পাশে যে বিভিন্ন এলাকাগুলো যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো ইভেন চীনের মধ্যে উইগুর সমস্যা, এগুলোর সমাধান হয়ে যাবে। মানে এই দেশগুলো আর ইচ্ছা করলেই মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং আপনি দেখেন যেভাবেই হোক, ইরান যুদ্ধটা কিন্তু সারা পৃথিবীর মুসলমান জনগোষ্ঠী নেতিয়ে পড়া হোক, তাদের ন্যারেটিভের অভাব হোক, যেভাবেই হোক, তাদের মধ্যে কিন্তু একটা স্পিরিট জেগেছে এবং তারা পুনরায় জেগে উঠছে। তারা বুঝতে পারছে যে আসলে আমরা কারা, উপলব্ধিটা তৈরি হচ্ছে। তো এই উপলব্ধির মাধ্যমেই আমরা নতুন বিশ্ব ব্যবস্থায় দেখব মার্কিন বিহীন এবং একটি অনেকটা আপাত স্বাধীন বিশ্ব ব্যবস্থা তৈরি হবে। হ্যাঁ, তারপরে আবার আপনি নিউ ইয়র্ক টাইমসের একটা অনুসন্ধানী রিপোর্টে দেখলাম যে সেইখানে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ হতে গত 25শে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় 82 বিলিয়ন ডলার ইউএসএ ট্রেজারি বন্ড তুলে নিয়েছে যেসব দেশ বিনিয়োগ করেছিল। আপনি জানেন যে ট্রেজারি বন্ড হলো নগদ টাকা না, যেমন আমাদের যে টাকা বাংলাদেশ ব্যাংকে আছে ডলারে যেমন আছে, আমরাও কিন্তু ট্রেজারি বন্ড কিনে রেখেছি। এবং এই ট্রেজারি বন্ড যারা উঠায় নিয়েছে সব রাষ্ট্রগুলো কিন্তু বুঝতেছে যে আসলে কি ঘটতে যাচ্ছে পৃথিবী, আমাদের মতো কেউ বোকা টাইপের না। এবং যুদ্ধ যখন হয় আপনি তখন দেখবেন যে ঋণের চাহিদা বাড়ে। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় শক্তি যুদ্ধ চালাতে গিয়ে কিন্তু তার সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে এবং তাদের পতন হয়েছে। তো সেই পতনটা কিন্তু আমরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখব। এবং আপনি খেয়াল করবেন যে অনেক দেশে স্বর্ণের দামও পড়ে গেছে এবং বিভিন্ন কিছুর দাম পড়ে গেছে। এবং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র 39 ট্রিলিয়ন ডলারের ঋণের ভারে জর্জরিত। তো এখন এই যখন অবস্থা, ওদের যখন পতনমুখ অবস্থা, তখন বাংলাদেশের ট্রেজারি বন্ডের খবর কি? এটা তো আসলে আমাদেরও ভাবা উচিত বাংলাদেশ সরকারের, যে কারণ ওইখানে যদি মার্কিন ডলারের দামের মূল্য পতন ঘটে তখন তো আমাদের ব্যাপক পতন ঘটে। সেটা কিন্তু আমরা ডলারে সবকিছু ব্যবসা করি, সেটা আমরা সামাল দিতে পারবো না। এটা এখনই ওকে বলা উচিত। হ্যাঁ, আর আরেকটা আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে কিন্তু ইরানের পক্ষ থেকে আবারও, এই যে ট্রাম্পের ভাষণের পরে, যে যদি তারা যে কথাবার্তা বলতেছে, হুমকি ধমকি দিতেছে, এইবার কিন্তু ইরান বলতেছে যে মানে ইরানের যে তাসনিম ও ফার্স বার্তা সংস্থা তাদের সরকারের উদ্ধৃতি দিয়ে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা সতর্ক করে বলছে এবারে তাদের প্রতিক্রিয়া হবে চরম বিস্তৃত এবং ধ্বংসাত্মক। কারণ ইরানের সমরাস্ত্র এবং সামরিক বিষয়াবলী সম্পর্কে তারা বলছে তাদের গোয়েন্দা সংস্থা খুব অল্পই অবগত এবং তারা ভুল ধারণার মধ্যে আছে। তো এইটাও কিন্তু একটা বিরাট হুমকি। আর এদিকে আপনি জানেন যে রাশিয়ান যে আপনার রুশ প্রেসিডেন্সিয়াল দূত বলে, এবং ওদের একটা যে রুশ ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল দিমিত্রিয়েভ তার এক্স ফাইলে এক পোস্ট দিয়েছেন। সেইখানে কিন্তু তিনি ইউরোপ এবং ইউকে কে বার্তা দিয়েছেন যে আপনারা ভুল স্বীকার করুন, ভুল স্বীকার করে, কারণ এই মুহূর্তে আপনাদের জ্বালানি দরকার, ভুল স্বীকার করে রাশিয়া হতে তেলের জ্বালানির জন্য লাইন দেন। হ্যাঁ, লাইন দেন কেন এইটা আবার বলছে যে, এবং শুধু লাইন দিলেই হবে না, তাদের নিজ খরচে তারা ওই যে ইউক্রেনকে দিয়ে হামলা করিয়ে যে নর্থ স্ট্রিমে যে পাইপলাইনটা ধ্বংস করেছে সেটা পুনর্নির্মাণ করেন এবং লাইন দেন, নাহলে কিন্তু না খেয়ে মারা যাবে। আমি আপনার কাছে আসতেছি, প্রশ্ন থাকবে। আমি ওই আপনার সিনেটর ক্রিস কুনস একটা কথা বলেছেন ট্রাম্পের এই যুদ্ধের বিরুদ্ধে, তারপরে আরব সাগরে পাকিস্তানের চীনে নৌ মহড়া হয়েছে, এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী একটা ডাক দিয়েছেন, এটা বিষয়ে একটু আপনি কথা বলবেন। আমি একটু দর্শক সেকশনে চলে যাচ্ছি, কমেন্ট সেকশন যেখানে আছে। আমাদের প্রথম দর্শক ফারুক আলী উনি লিখছেন, স্যার আপনাদের অনুষ্ঠান তুলনা হয় না, ধন্যবাদ আপনাকে, আপনাদের জন্যই আমাদের অনুষ্ঠানটা, আপনারা যত বেশি বেশি দেখবেন তত আমরা উপকৃত হব। জাবের সিদ্দিকী লিখছেন বিবাড়িয়া থেকে, জাবের বিন সোয়েবার দেখছি অনেক ভালো লাগে আপনাদের সংবাদগুলো, আমার বাবাও আপনাদের সংবাদগুলো অনেক পছন্দ করেন, এগিয়ে যান, শুভকামনা। আপনাকেও শুভকামনা, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হামিদুল হক লিখছেন, দাদা আপনার খবর দারুণ লাগে, ধন্যবাদ আপনাকে, শেয়ার করবেন, আমাদের অনুষ্ঠানটা শেয়ার করবেন। মোস্তাক আহমেদ লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, ফেঞ্চুগঞ্জ সিলেট থেকে দেখছি, শুভকামনা রইল, আপনাকেও শুভকামনা। সাইফুল আহমেদ লিখছেন, ভাই আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন, দয়া করে একটু বলবেন। আমরা ভালো আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা থেকে দেখছি। নারায়ণগঞ্জবাসীকে আমাদের হয়ে আপনি শুভেচ্ছা জানাবেন এবং আমাদের অনুষ্ঠানটা দেখার দাওয়াত দিবেন। আচ্ছা, যেটা বলছিলেন যে মার্কিন ডেমোক্রেটিক সিনেটর যে ক্রিস ক্রুজ, সে কিন্তু বলেছে ইরান যুদ্ধের কারণে এই যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বাজারে কিন্তু সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, এবং এটা স্বাভাবিক যে যুদ্ধের আপনি যখন আপনার শেয়ার পতন ঘটে, মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার এই পর্যন্ত
প্রায় $3 ট্রিলিয়ন উপরে পতন ঘটেছে। তো এইগুলো জ্বালানির দামও বেড়েছে, জ্বালানি দাম বেড়েছে। তো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে ক্রিস ক্রুস মন্তব্য করছেন এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সবকিছুর দামই বেড়ে গেছে। যদিও আবার সিনেটের ফরেন রিলেশন কমিটিরও তিনি সদস্য। তিনি লিখেছেন ট্রাম্পের এই যুদ্ধের ফলে কেবল জ্বালানিই বাড়েনি, নিত্য প্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ, গ্যাস, এমনকি বাড়ির ঋণের মর্টগেজের কিস্তিও মহার্ঘ হয়ে উঠছে। এবং এই যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের সাধারণ পরিবারগুলোকে। এবং আরেকটা তিনি বলেছেন যে ঠিক কি কারণে এই যুদ্ধ শুরু করা হয়েছে এবং কি কারণে শেষ করা হবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই নিয়ে কোনো স্পষ্ট ধারণা তাদেরকে দেওয়া হয়নি। আর আরব সাগরে আসলে পাকিস্তান ও চীনের একটা নৌমহড়া 25শে মার্চ থেকে শুরু হয়ে গত 1 এপ্রিল শেষ হয়েছে। এর মধ্যে করাচিতে 5 দিনের ছিল পোর্ট ফেজ এবং উত্তর আরব সাগরে 2 দিনের সি ফেজ অন্তর্ভুক্ত ছিল। তো স্বাভাবিকভাবে যেটা হয় আর কি, যুদ্ধের প্রস্তুতি তারা এই মুহূর্তে একটা, কারণ যদিও তারা পাকিস্তানি আইএসপিআর বলছে এটা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ, কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে যে ভারত পাকিস্তান সম্পর্ক এবং এই যে ইরান, এগুলা এই সবগুলো নিয়ে চীনও একটা প্রস্তুতির মধ্যে থাকে এবং পাকিস্তান দেখবে চীনের নিরাপত্তা বলের একটা অংশ। হ্যাঁ, তো এইসব কারণে এই মহড়াটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই একটা আন্তর্জাতিক চলতি সপ্তাহেই একটা আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন যে হরমুজের মধ্য দিয়ে যে তেল পরিবহন এবং বিশ্বের নৌ নিরাপত্তা ফিরিয়ে আনতে তার সাথে 35টি দেশ একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। মানে এর মাধ্যমে তারাও ওই যে একটু নরম সুর আর কি, মানে যে ট্রাম্পকে পাশ কাটিয়ে, যেহেতু ট্রাম্প তাদেরকে আর বলছে, যদিও ইউকে ছাড়া এই যেটা ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান ও নেদারল্যান্ডস এর মধ্যে দেশগুলো রয়েছে। তো এখন দেখা যাক তারা সামনে এটা কি করতে পারে, কারণ তাদের এই অবস্থায় আসলে তাদেরকেও পৃথিবীর কেউ আর খুব একটা পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, তো এবং আর ওই যে গতকাল আবারও দেখবেন যে ইরানিরা কিন্তু আসলে জাগ্রতই আছে। তাদের যে ইরানের বিপ্লব হয়েছিল ফেব্রুয়ারির 11 তারিখে, আর গতকাল 1 তারিখ ছিল তাদের প্রজাতন্ত্র দিবস। তো ইসলামী বিপ্লবের যে 31তম রাতে, সেই দিনও রাস্তায় মানুষের ঢল ছিল এবং সেই মিছিলে আমরা তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে দেখেছি, তাদের প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতৃবৃন্দকে দেখেছি। এবং আব্বাস আরাকচিকে সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি এই মিছিলে? আমি এসেছি জনগণের কাছ থেকে প্রেরণা নিতে। আসলে প্রেরণা উনি বলতেছেন, কিন্তু জনগণও তাদের দেখে আরো বেশি উজ্জীবিত। এবং এটা খুবই মজার ব্যাপার যে তারা সারা রাত জুড়ে মিছিল করেন। এবং আরেকটা জিনিস, আপনার স্কট রিটার যে মার্কিন, তো সে ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় এখানে বলিয়েছে যে স্কট রিটার কিন্তু সুন্দর করে বলছেন যে মেরিন সেনারাও কিন্তু মানুষ, তারা অজেয় নয়। সুতরাং এইভাবে যে আমাদের সৈন্যদেরকে আপনি ফেলে দিচ্ছেন বেঘরে, তারা কিন্তু মারা পড়বে। এবং আরেকটা জিনিস ওইখানে বলা হয়েছে, ট্রাম্প কিন্তু ওই যে হরমুজের কোনো কিছু না পেয়ে বলতেছে যে হরমুজ জোটে যোগ না দিলে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিবে। এর মাধ্যমে তিনি ইউরোপিয়ানদের হুমকি দিচ্ছেন আর কি। হ্যাঁ, তো এবং ন্যাটো ছাড়ারও তিনি হুমকি দিয়েছেন। হ্যাঁ, তো এইগুলা কতটুকু বাস্তব? আমার ধারণা যে মার্কিন ওই যে আপনি জাতিসংঘ যেমন ওই যে বলছে পারমাণবিক প্রস্তুতি নিতেছে এবং ট্রাম্পও বলতেছে প্রস্তুতি, এগুলো আসলে ইরানের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল বলে আমার কাছে মনে হয়। কারণ মার্কিনীরা দেখেন ইরানের 600 স্কুল, 2টি ইউনিভার্সিটি, তেল, গ্যাস ও স্টিল স্থাপনায় হামলা করেছে। সুতরাং এইটাকে তো খুব স্বাভাবিক ভাবে নেওয়া যায় না। আর এই যে এই অবস্থায় আপনার বিশ্বব্যাপী যে আপনার বিশেষ করে কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরবের, এদের কিন্তু 90% খাদ্য, 6 কোটি মানুষের 90% খাদ্য কিন্তু আমদানি করতে হয়, তার 70% আসে এই হরমুজটা দিয়ে। তো এখন এই যে এই যুদ্ধ যদিও আরব আমিরাত এখন খুব সমস্যার মধ্যে আছে এবং সে বলছে যে তার 6 মাসের যে তার রিজার্ভ ছিল সেটা থেকে জনগণকে খাবার দাবার মার্কেটে ছেড়ে দিয়েছে, কোনো সমস্যা হবে না। কিন্তু এই যুদ্ধ তো 6 মাস চলতেও পারে, তো তখন তারা কি করবে? এবং পুরা বিশ্ব কিন্তু এটা নিয়ে সমস্যা আছে, কারণ নাইট্রোজেন সারের 30% হরমুজ দিয়ে পাস হয় সারা পৃথিবীতে। এবং কাতারের যে কাফকো আছে, বাংলাদেশে কিন্তু কাফকো খুব ফেমাস, কাফকোর যে সার, তার 14% ইউরিয়া, বিশ্বের 14% ইউরিয়া এই কাফকো তৈরি করে এবং এটা কিন্তু ওই দিক দিয়ে আসে। এবং কাতারের এলএনজিও এই হরমুজ দিয়ে আসে। এবং এর মধ্যে খেয়াল করবেন যে ভারত ইতিমধ্যে তার 3টি ইউরিয়া কারখানায় উৎপাদন কমিয়েছে এবং বাংলাদেশের 5টি ইউরিয়া কারখানার মধ্যে 4টি মনে হয় বন্ধই রাখছে, এরকম একটা অবস্থা। এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের যে সারের ইয়েতে 25% ঘাটতিতে আছে এবং মধ্যপ্রাচ্যে সারের দাম অলরেডি 19% বেড়ে গেছে। তো এই যখন অবস্থা, তখন আমাদের যে আসলে কি সেটা আমরা তো বুঝতে পারতেছি না। এবং এই যে কালকে দেখলাম যে আমাদের টেলিভিশনে যে আন্তর্জাতিক মুদ্রার যারা ব্যবসা করে, এরকম একজন সাক্ষাৎকারে বলছে যে হঠাৎ করেই মার্কেটে ইউয়ানের চাহিদা বেড়ে গেছে, মানে মানুষ ইউয়ান কিনতে শুরু করেছে, ডলারের উপর আস্থা রাখতে পারছে না এই কারণেই।